হঠাৎ বাঁশতলার দিক থেকে একটা চিৎকার ভেসে আসে। একটা নারী কণ্ঠ, ভাঙা ফাটল ধরা, যেন গলার ভেতর থেকে কেউ দুঃখ আর ক্রোধ একসঙ্গে ছেঁচে বের করছে। সেই কণ্ঠে কান্না নেই, কিন্তু ভয় আছে, রক্ত জমাট বাঁধানো ভয়। হাঁটা বন্ধ করতে চাইলেও পা যেন আর নিয়ন্ত্রণে নেই। হঠাৎ করেই হ্যারিকেনের আলোটা নিভে গেল। কুয়াশা ঘন হয়ে আসছে, আর সামনে ঠিক অন্ধকারের গভীরে দেখা গেল একটা ছায়া মূর্তি, মাথায় ঘোমটা আর হাত দুটো সামনে বাড়ানো, যেন কাছে ডাকছে। সেই ডাক কি মৃত্যুর নাকি হারিয়ে যাওয়া অতীতের, তা বোঝা যায় না। নমস্কার শ্রোতা বন্ধুগণ, অভিজিৎ স্টোরি জোনে আপনাদের আরও একবার স্বাগত। আজ আপনাদের জন্য একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, রক্তাক্ত ত্রিশূল। লেখক পরিচালনা আবহে আমি অভিজিৎ, পোস্টার ডিজাইন চিত্রায়ন, বিশেষ সহযোগিতায় অভিজিৎ চ্যাটার্জি, অভিনয়ে অভিজিৎ চ্যাটার্জি, পম্পা, ঝিনুক এবং মৌমিতা ও আমি অভিজিৎ। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, রক্তাক্ত ত্রিশূল। বাংলার দক্ষিণাঞ্চলের একদম প্রান্তে নদীর ভাঙনের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক অচেনা অবহেলিত পল্লী, যেখানে আধুনিকতার আলো পৌঁছায় না, আর কালের গতি থমকে গেছে বহু আগেই। গ্রামের নাম মোহনপুর। এই গ্রামের মাটি সবসময় স্যাঁতস্যাঁতে, যেন কেউ কখনো শুকনো দেখেনি। ধান ক্ষেতের আলগুলো কাদায় গলে গিয়ে পা আটকে রাখে। পথে পথে ছড়িয়ে আছে পচা পাতা, গরুর গোবর আর মাছির ঝাঁক। সেই ঘিনঘিনে গন্ধ এমনভাবে নাকে লেগে থাকে যেন মন থেকে সরতেও কষ্ট হয়। গ্রামের শুরুতেই একটা ছোট্ট পোড়ো বাড়ি, ইটের গায়ে শ্যাওলার আস্তরণ। চালের খড় সরে গিয়ে আকাশ দেখা যায়। বাড়িটার এক কোণায় বসে থাকে একজন অন্ধ বৃদ্ধা। সবাই বলে সে নাকি একসময় জমিদারের কন্যা ছিল, এখন কেবল বসে থাকে। কুকড়ে যাওয়া মুখে চুপচাপ ঝিমোয় আর মাঝে মাঝে অকারণে হাসে। গ্রামের ঘরগুলো মাটি, দেওয়ালে গেঁথে আছে কাঠের ফ্রেম। বৃষ্টি নামলেই চাল থেকে চুঁয়ে পড়ে জল। চালার পাশে বাঁশঝাড়, আর সেই বাঁশঝাড়ের পাশে ঝুলে থাকে ছেঁড়া জামা কাপড়, আর বাতাসে উঠতে থাকে ধুমধুমার শ্যাওলার গন্ধ। ঘরের ভেতরে সন্ধ্যার সময় জ্বলে ওঠে কুপির ক্ষীণ আলো, যেটা নিঃশব্দে দপদপিয়ে কাঁপে। এই গ্রামের মানুষগুলো যেন সময়ের বাইরে বাস করে। দিনের পর দিন একঘেয়ে জীবনচক্রে ঘুরতে ঘুরতে তারা ভুলেই গেছে হাসি কাকে বলে। পুরুষরা সকালে মাঠে যায়, কেউ লাঙল ধরে চাষ করে, কেউ জাল ফেলে। রোদে পোড়ার শরীর, রুক্ষ মুখ আর ঠোঁট ফাটা ফাটা। নারীরা
মাটির উনানের পাশে বসে নুন ভাত আর চিচিঙ্গার ঝোল রাঁধে। চুলে জট, গায়ে সস্তা শাড়ি। ছোট ছোট বাচ্চারা খালি গায়ে কাদা মাখা হাঁটু নিয়ে ছুটে বেড়ায়। খেলনার অভাবে তারা কাঁচা আমের আঁটি, কুড়িয়ে পাওয়া বোতলের ঢাকনা বা শুকনো পাখির পালক নিয়ে খেলে। তাদের চোখে নেই আগামের স্বপ্ন, আছে শুধু এই ধুলো, কাদা আর অভাবের সাথে বেড়ে ওঠা বেদনা। রাতে এ গ্রাম আরো এঁদো হয়ে যায়। বিদ্যুৎ নেই, শুধু ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে ব্যাঙের ডাক আর দূরের কোনো পুকুর পাড় থেকে শোনা যায় শেয়ালের ডাক। বাতাস ভারী হয়ে থাকে, যেন পুরনো কোনো অভিশাপ গায়ের গায়ে লেপ্টে আছে। কিছু বুড়ো মানুষ বলে এই গ্রামের নিচে নাকি পোঁতা আছে শাঁখের কবর, আর সেই থেকে উঠে আসে কান্নার শব্দ। হাট নেই, স্কুল নেই, হাসপাতাল নেই, খবরের কাগজ আসে না, মোবাইলে সিগন্যাল ওঠে না। যেন গ্রামটা কুয়াশায় মোড়া একটা দুঃস্বপ্ন, যেখানে মানুষ আছে, জীবন আছে, অথচ সব কিছু মৃত প্রায়। পাশেই আছে গ্রামের শ্মশান, মোহনপুরের শ্মশান। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেই জায়গাটার চেহারা বদলে যায়। লোকেরা যাকে বলে সে জায়গাটা দিনের আলোতেও কেমন কুয়াশায় ঢাকা থাকে। পুরনো একটা নদীর বাঁকে বাঁধানো ঘাট, যেখানে ভাঙা সিঁড়ির ধারে জমে থাকে সাদা ছাই, আতপোড়া গাছের গুঁড়ি আর মৃতদেহের আতপোড়া হাড়গোড়। ঘাটের পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটা বিকট বড় শিমুল গাছ। ডালপালা কুঁচকে আছে, যেন কারা চিরকাল তাদের টেনে মুচড়ে রেখেছে। চারপাশের বাতাসে একটা স্থায়ী পোড়া গন্ধ, ধূপ, কাঠ আর মানুষের চামড়ার ছাইয়ের মিশ্র গন্ধ। সেটা এমনভাবে গায়ে লেগে থাকে যেন সাবান দিয়েও উঠতে চায় না। শ্মশানের মাটিতে পা রাখলেই কেমন একটা শিরশিরে ঠান্ডা উঠে আসে গোড়ালিবে, আর বুকের মধ্যে ঢুকে যায় অজানা একটা ভয়। সেই শ্মশানে কোনো আলো নেই, শুধু জলে একটা শ্মশান কাঠি। কখনো কখনো সেটা জ্বলে ওঠে, আবার হঠাৎ করেই নিভে যায়। বাতাস একভাবে বয়ে যায় চুপচাপ, ভারী একটা বাতাস, কানে ফিসফিস করে কি সব যেন বলে যায়। মাঝে মাঝে কুকুরের দল জড়ো হয়, তাদের চোখ জলজল করে, আর তারা চাঁদের দিকে তাকিয়ে একসাথে চেঁচিয়ে ওঠে। পিছনের দিকে আছে একটা ভাঙা শিব মন্দির। কল্পনাতেও তার ভেতরে যাওয়ার সাহস হয় না। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃত মানুষের ব্যবহৃত জিনিস, চুলের মুঠো পুঁতির মালা, অর্ধদগ্ধ শাড়ি। রাতের গভীরে সেই মন্দির থেকে মাঝে মাঝে শোনা যায় স্তব্ধধ্বনি বা দীর্ঘশ্বাসের মতো কোনো অজানা শব্দ। স্থানীয়দের মতে এখানে রাত 1টা বাজলে অশরীরী আগুন জ্বলে ওঠে। হঠাৎ করেই ধোঁয়ার মধ্যে দেখা যায় আগুনের বলয়ের মতো কিছু, যেন কেউ পুড়ছে, অথচ কাউকে দেখা যায় না। কেউ কেউ বলে রাত্রিরে কেউ ভুল করে ওদিকে গেলে আর ফিরে আসে না, শুধু তার গলার আওয়াজটা ভেসে আসে বটগাছের উপাস থেকে। আর বটগাছ একটা বিশাল চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা কালচে শিকড়গুলো যেন মাটির উপরে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। গাছের গায়ে সাদা কাপড় বেঁধে রাখা আছে, তাতে লাল সিঁদুর লেপা, অপদেবতাকে ঠেকানোর প্রয়াস। তবু যেন রক্ষা হয় না।
কেউ কেউ বলেছে মাঝরাতে ওই বটগাছের নিচে দেখা যায় একজন বউয়ের মতো সাদা কাপড় পরা এক নারীকে। তার মুখ নেই, শুধু ফাঁকা চোখ, আর হাঁ করা মুখ দিয়ে কাঁচা টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। এই শ্মশানের বাতাসও যেন হাড় গিলে খায়। শব্দ হয় না কিছু, কেবল মৃত আত্মার কান্না শুনতে পাওয়া যায়। এখানে দাঁড়ালে বোঝা যায় ভয় কাকে বলে। যেন অন্ধকারই এখানকার রাজা, আর আতঙ্ক তার প্রজাদের গলায় গলায় দড়ি বেঁধে রেখে দিয়েছে। আকাশটা ছিল ধূসর, যেন কেউ তার বুক থেকে রং চুরি করে নিয়েছে। পাতা ঝরা মেঠো পথ বেয়ে হেঁটে আসছিল একজন মানুষ, কাঁধে ব্যাগ, গায়ে ধুলোমাখা পাঞ্জাবি, চোখে ঘুম আর চিন্তার কুয়াশা। তার নাম ডক্টর নীলাদ্রি বসু, শহরের আধুনিক হাসপাতালের ডাক্তার। কিন্তু হঠাৎ করেই চাকরি ছেড়ে দিয়ে এই অজপাড়া গায়ে মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রে বদলি হয়ে চলে এসেছেন। নীলাদ্রির চোখে ঘুম নেই, আছে শুধু নিঃসঙ্গতা আর একটা অদ্ভুত আকর্ষণ, যেন কোনো অদৃশ্য হাত তাকে টেনে এনেছে এখানে। গ্রামের প্রবেশপথে একটা শ্মশান, মোহনপুরের শ্মশান। তার পাশ দিয়ে যাওয়ার সময় নীলাদ্রি একটা কাঁপুনি টের পেল। এখানের বাতাসটা যেন একটু বেশি ঠান্ডা, একটু বেশি নিস্তব্ধ। এক বুড়ো লোক রাস্তার পাশে বসেছিলেন, গায়ে ছেঁড়া চাদর, চোখে ফাঁকা দৃষ্টি। এই যে দাদা, স্বাস্থ্য কেন্দ্রটা কোন দিকে পড়ে? বুড়োটা চমকে উঠে তাকালো। চোখটা হঠাৎ লালচে হয়ে উঠল তার। তারপর গলা নিচু করে বলল, তা আপনি ওই শ্মশান পেরিয়ে এলেন নাকি? হ্যাঁ, এলাম তো। কই, কেউ তো কিছু বললো না। বুড়ো লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, তা ভালোই করেছে, দিনে এসেছেন। রাত্রি হলে ওখানে কেউ যায় না। ডান চোখের ওপর যদি হালকা চাপ অনুভব করেন, তাহলে বুঝবেন কেউ আপনার দিকে তাকিয়ে আছে। আচ্ছা দাদা, আমি ডাক্তার মানুষ, ওইসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না। বুড়ো চুপ করে থাকল। বাতাস হঠাৎ একটু জোরে বইতে শুরু করল। স্বাস্থ্যকেন্দ্রটা বেশ পুরনো, কাঠের দরজায় পোকার ছিদ্র, মেঝেতে ফাটল। কিন্তু গ্রামের মানুষজন খুব খুশি, তারা বহুদিন পর একজন ডাক্তার পেয়েছেন। দিন কাটতে লাগল। সকালে রোগী দেখা, দুপুরে বিশ্রাম, আর রাতে নীলাদ্রি বই পড়ে বা নোট নেয়। কিন্তু সমস্যাটা শুরু হলো পঞ্চম দিন থেকে। সেদিন রাত 9টার দিকে একটা বাচ্চা ছেলে নিয়ে গ্রামের এক মহিলা ছুটে এলেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলেটাকে একবার দেখুন, একবার দেখুন, কেমন নিস্তেজ হয়ে আছে। বাচ্চার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে, চোখটা অস্বাভাবিক লাল। নীলাদ্রি তাকে দেখে ওষুধ দিল, কিন্তু তার শরীর ছুঁয়ে একটা কাঁপুনি অনুভব করল। জ্বরটা কেমন অদ্ভুত, শরীরে কোনো সংক্রমণ নেই, কিন্তু ছেলেটা যেন কিছু দেখেছে। ওরে বাবু, এই একই কথা, একই কথা গত 2 দিন ধরে বলে চলেছে। কিছুতেই ঘুমোচ্ছে না, শুধু জানলার দিকে তাকিয়ে থাকছে, কারণ কিছুই বুঝতে পারছে না। নীলাদ্রি মাথা ঠান্ডা রেখে ওষুধ দিল, বাচ্চাটাকে সেলাইন দিল,
আর একটা সিডেটিভ ইঞ্জেকশন দিল ঘুমানোর জন্য। ছেলেটা ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতেই কিছু অস্বাভাবিক ঘটল। রাত তখন প্রায় 2টো বাজে। জানালার বাইরে চাঁদের আলো। নীলাদ্রি নিজের কামরায় বসে জার্নাল লিখছে। হঠাৎ করেই একটা শব্দ শুনল সে। একটা খুব চিড়চিড়ে কানের পাশ দিয়ে যেন কেউ ফিসফিস করে বলে যাচ্ছে, ফিরে যা, ফিরে যা। সে চমকে উঠে চারিদিক তাকালো। কেউ নেই। আবার শব্দটা এলো, এবার একটু জোরে, ফিরে যা, ফিরে যা। সে উঠে দরজার দিকে এগোলো, কিন্তু দরজাটা বন্ধ। বাইরের বারান্দাটা ফাঁকা। ঠিক তখনই পাশের কামরায় বাচ্চা ছেলেটার ঘর থেকে কাঁচের কিছু ভেঙে পড়ার আওয়াজ হলো। সে দৌড়ে গেল, গিয়ে দেখল ঘরটা ফাঁকা। বাচ্চাটা কোথাও নেই, ঘরে কেউ নেই। আর সেলাইনের বোতলটা ভাঙা অবস্থায় পড়ে আছে মেঝেতে। পাশের জানালাটা খোলা। সে কৌতূহলে বশবর্তী হয়ে জানালার বাইরে চোখ রাখল। তারপর সে যা দেখল তাতে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কেঁপে উঠল। জানালার বাইরে লাল রঙা এক ছায়া ধীরে ধীরে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। তার কোলে সেই বাচ্চা ছেলেটা, আর ছায়াটা এগিয়ে যাচ্ছে হাওয়ায় ভেসে। নীলাদ্রিও জানালার টপকে ছুটল তার পিছনে। নীলাদ্রি যত জোরে ছুটছে, ছায়াটাও তার থেকে বেশি জোরে ছুটছে। ছুটতে ছুটতে সে পৌঁছে গেল শ্মশানের মধ্যে। বাতাসটা ঠান্ডা, কুয়াশা মোটা হচ্ছে, আর চাঁদের আলোতে দেখা গেল ছেলেটা একটা পুরনো চিতার কাঠের ওপর দাঁড়িয়ে, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো ছায়া। মাথায় জটা, মুখে একটা বিকৃত হাসি, আর চোখ দুটোতে যেন জাহান্নামের আগুন ধকধক করে জ্বলছে। তার ঠোঁট নড়ছে না, কিন্তু নীলাদ্রির মাথার ভেতরে তার কথাগুলো হাতুড়ির মতো শব্দ করছে। তুই আমাকে ফিরিয়ে দিলি কেন ডাক্তার? এখন তোর পালা। তোর রক্তে আমার মুক্তি। তার কথা কিছুই নীলাদ্রির মাথায় ঢুকলো না। সে ছেলেটাকে টেনে নিয়ে আসতে গেল, কিন্তু হঠাৎ একটা অদৃশ্য হাত তাকে পেছন থেকে ঠেলে দিল। তার বুকের ওপর একটা চাপ। তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। আর ঠিক তখনই পেছন থেকে একটা মন্ত্রের আওয়াজ সে শুনতে পেল। কলিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম সদ্য ছিন্ন শিরো খর্গ বামার দৈর্ঘ্য করম ভুজম অভয়া বরদং শৈব দক্ষিণাং দূর্ধপরিকম মহামাগাং শ্যামং তথা শৈব দিগম্বরীম কণ্ঠাবসুক্তমণ্ডলী গলদ্রুধীর চর্চিতাম করণাবতং শতানীত শবোদুগম ভয়ানকম ও পুরুদংষ্টাঙ্গে করালস্যং বিনন্নতপয়ধরাম শবনাং গীত সঙ্গে গাতই কৃতকঞ্চি সচসমুখীম সক্রিহৃদয় বলদ্রৌত ধরা বিস্ফোরিত ননাম ঘোরাওয়াগমহারৌদ্রিং শ্মশানলয়বাসিনীম বালার্কমণ্ডলাকারো রোচনচিচাদিতাম তন্তুরাগ দক্ষিণাঙ্গ ব্যয় বিলম্বো বালকচোচ্চয়াম সমরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম
শিবার বিঘোরাবিশ্চুতি দিক্ষ সমন্বিতম মহাকালেন চ শবং বিপরীতরতাতুরম শোকভূষণ্যবদনম শিরারনুসরুরুম এবং সঞ্চিত কালীন ধর্মকামর্তকমুপদাম ও ক্লিং কালিকাই। ছায়াটা এক মুহূর্ত থেমে গেল, তারপর হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। এক বৃদ্ধ লোক এসে দাঁড়ালো তার পাশে, গায়ে ধুতি, হাতে একটা কাঠের লাঠি আর গলায় রুদ্রাক্ষের মালা। শুনুন ডাক্তারবাবু, আপনি যদি আমার কথা শোনেন তাহলে আমি আপনাকে বলবো আপনি এখান থেকে চলে যান ডাক্তারবাবু। এই রাতের মোহনপুর আপনাকে কখনোই ছেড়ে দেবে না ডাক্তারবাবু, কখনোই ছেড়ে দেবে না। নীলাদ্রি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো তার দিকে। সে বলল, শুনুন, ওই শ্মশানে যার ছায়া আপনি দেখবেন সে মানুষ না, সেই মোহনপুরের তন্ত্রবিদ গদাধর শর্মা, যাকে মেরে ফেলা হয়েছিল চুরি করে মৃতদেহ নিয়ে তন্ত্র চর্চা করার অপরাধে। কিন্তু না, সে মরেনি, সে আবার ফিরে এসে খুঁজছে আপনার মতো নতুন তাজা রক্ত। সকালবেলা মোহনপুর যেন ঠিক আগের মতোই শান্ত, কিন্তু রহস্যে মোড়া। তবে আজ গ্রাম জুড়ে একটা চাপা গুঞ্জন। ডক্টর নীলাদ্রি বসু নিজের ক্লিনিকের বারান্দায় বসে চা খাচ্ছিল। চোখে তার কালি, শরীরে ক্লান্তি আর মনে হাজারো প্রশ্ন। পাশেই বসেছিল কাল রাতের সেই বৃদ্ধ। তাকে সে জিজ্ঞাসা করল, আপনি কে? আমি তান্ত্রিক ভোলা গোসাই। আমি এই শ্মশানের মাটি ধরা লোক, মোহনপুরের তাবতন্ত্র টোটকা আর তারও হিসাবের শেষ সাক্ষী আমি। আপনি কাল বলেছিলেন সে নাকি মৃত, অথচ সে যেন আমার মাথার ভেতরে কথা বলছিল। সে আসলে কে? সে ছিল গদাধর শর্মা। সে মৃত, কিন্তু মারা যায়নি। মোহনপুরের শ্মশান হলো তার ঘর, তার শক্তির আধার। নীলাদ্রি এবার ধৈর্য হারালো। দেখুন, ভূতের গল্পে আমি বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে একটা ছেলেকে অদ্ভুতভাবে শ্মশানের দিকে টেনে নিয়ে যাওয়া হলো। একটা ছায়া আমাকে ঠেলে দিল। এটা প্রাকৃতিক? আমি কিছুই বুঝতে পারছি না। ভোলা গোসাই এবার চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, শুনুন ডাক্তারবাবু, আপনাকে আমি একটা কথা বলি। এই মোহনপুরে বিগত 10 বছরে 10 জন ডাক্তার এসেছে। কেউ ক্যান্সারে, কেউ হার্ট অ্যাটাকে, কেউ আবার জলে ডুবে মারা গেছে। আর বাকি 3 জন একেবারেই নিখোঁজ। একমাত্র আমি জানি তাদের প্রত্যেককে ওই গদাধর শর্মা তাদের প্রত্যেককে নিয়েছে। নীলাদ্রি এবার উঠে দাঁড়ালো। আমি জানতে চাই পুরো ইতিহাসটা, সবকিছু আমায় বলুন। ভোলা গোসাই তার দিকে তাকালো এবং তারপর বলল, জানতে চান? শুনতে চান? তবে শুনুন। 1947 সাল, দেশভাগের ঠিক পরে মোহনপুর গ্রামে আসে এক তান্ত্রিক, যার নাম গদাধর শর্মা। আর এই গদাধর শর্মা ছিল এই গ্রামেরই ছেলে, কিন্তু মাঝে কোথাও যেন উদাও হয়ে যায়। গায়ে তার লাল কাপড়, হাতে তার ভাঙা গাছের ডাল, আর সে মৃতদেহকে কেটে তন্ত্র সাধনা করত ওই শ্মশানের পুরনো বট গাছের নিচে। কেউ কিছু বলতে সাহস করত না, কারণ যার মুখে গদাধর শর্মার নাম উঠত, সেই রাতেই সে উদাও হয়ে যেত। একদিন নয়, দুদিন নয়, 3 বছর চলল তার এই রাজত্ব। শোনা যায় কোন এক রাতে
একটি 7 মাসের শিশু, যাকে শ্মশানের কবর থেকে তুলে তার উপরেই টানতে ক্রিয়া করছিল অমরত্ব সাধনার উদ্দেশ্যে। গ্রামের লোকেরা সকলে ক্ষিপ্ত হয়ে যায়, জীবন্ত কবর দেয় গদাধর শর্মাকে ওই শ্মশানের মধ্যখানে। কিন্তু যে এক অবিশ্বাস্য ব্যাপার, তার মৃতদেহ পচেনি। 3 দিন পর একদিন শুভ পূর্ণিমা তিথিতে সেই কবর থেকে নাকি হঠাৎ ধোঁয়া উঠতে থাকে, জ্বলন্ত চুলের গন্ধ উঠতে থাকে। আর সেই জ্বলন্ত চুলের গন্ধে গোটা গ্রাম ভরে যায়। আর তার সঙ্গে এক নারীর হাহাকারের কণ্ঠ কুবুসে ভেসে আসে আকাশে বাতাসে। আর সেই রাতের পর থেকে এই মোহনপুর গ্রাম ক্রমশ বদলাতে শুরু করে। শিশুরা জন্মের পরে মারা যায়, গর্ভ হঠাৎ রক্ত বমি করে। আর আর এই শ্মশানের পাশে যারা বাস করে তারা প্রত্যেককে আত্মহত্যা করে মরে। তারপর একদিন করে একটি ছেলে খেলার ছলে খুঁড়ে ফেললো গদাধরের পুরনো কবর। আর তারপর সেই বাচ্চা শিশুটি পাগল হয়ে যায়। তারপর গ্রামের মাথারা একদিন সিদ্ধান্ত নিল, ওই গদাধর শর্মার আত্মাকে ঘিরে ফেলতে হবে, শ্মশানকে বাঁধতে হবে। তখন ওই পুরনো মন্দিরের পুরোহিত ছিলেন তিলকনাথ শর্মা। তিলকনাথ শর্মা তার নিজের জীবন বাঁচিয়ে রেখে গদাধরের আত্মাকে বেঁধে দেয় একটি লোহার ত্রিশূলের মধ্যে। কিন্তু শর্ত ছিল একটাই, ওই ত্রিশূল যদি ভাঙে সেই দিনে কিন্তু গদাধর আবার ফিরে আসবে। নীলাদ্রি তন্ময় হয়ে শুনছিল। আপনি কি বলতে চান গদাধরের আত্মা আবার মুক্ত হয়েছে? ভোলা গোসাই মৃদু মাথা নাড়ালো, তারপর বলল, ঠিক বলেছেন। ত্রিশূলটি আজ থেকে 7 দিন আগে ভেঙে গেছে। একটি দুর্বোধ্য ছেলে ওই শ্মশানে ঘুরতে গিয়ে ত্রিশূল ধরে টান দেয়। মানে সেই দিন থেকেই সবকিছু শুরু হয়েছে? একদম তাই, সেই দিন থেকেই সব কিছু শুরু হয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি তো একজন ডাক্তার, আমি হাত পা গুটিয়ে তো বসে থাকতে পারি না। আমি বুঝতে চাই যে ছেলেটা আমার চিকিৎসাধীন রয়েছে, এই ছেলেটা যেটা বলছে সেটা মানসিক রোগ নাকি অন্য কিছু? ভোলা গোসাই হঠাৎ রাগে চোখ লাল করে বলল, আপনার চোখের স্বপ্নে যদি কোনো ছায়া এসে কথা বলে, যদি আপনি বাতাসে হাড়ের গন্ধ পান, আর যদি একজন মৃত লোক আপনার মাথার ভেতরে ঢুকে যায়, তবুও কি আপনি বলবেন এটা মস্তিষ্কের রোগ? নীলাদ্রি চুপ। আজ আমি একাই যাব শ্মশানে। তবে হ্যাঁ, আপনি চাইলে আমার সঙ্গে আসতে পারেন। আজ রাতের এই শুভ পূর্ণিমার শ্মশানে আবার আগুন জ্বলে উঠবে। গদাধর শুরু করবে তার আবার নতুন করে সাধনা। না না, আপনি একা যাবেন না, আমি আপনার সঙ্গে যাব। রাত নেমেছে, নিশুতি রাত। আকাশে চাঁদ নেই, তারা নেই। কুয়াশায় ঢাকা এক রাশ কালো চাদরে মোড়া চারিদিক। গ্রামের শেষ প্রান্তে একটা সরু কাঁচা পথ গিয়েছে ধান ক্ষেতের মাঝখানে। আর তারপর নিঝুম প্রান্তর। সেই দিকেই হাঁটছে দুটো ছায়ামূর্তি, ডাক্তার আর ভোলা গোসাই। হাতে একটা টিমটিমে হারিকেন। বাতাস যেন থমকে গেছে, গা ছমছমে নিস্তব্ধতা কানে তালা লাগিয়ে দেয়। এমন নিঃশব্দ যে নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ পর্যন্ত কানে ধাক্কা মারে। পায়ের নিচে কাদা আর শুকনো পাতার মিশ্র শব্দ। বাঁশ ঝাড়ের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মনে হয় পেছন থেকে কেউ পা ধরে টেনে ধরল, কিন্তু পিছনে ফিরলে কিছুই দেখা যায় না। একটা ঠান্ডা বাতাস ঘাড় বেয়ে নামল, ঠিক যেন কারোর শ্বাস। ডান দিকে ধান ক্ষেতের বুক ফুঁড়ে
কোনো অদৃশ্য প্রাণী দৌড় দিচ্ছে মনে হয়, কিন্তু চোখে কিছু ধরা পড়ে না। বাঁদিকে তাল গাছের মাথায় ঝুলে থাকা কিছুর ছায়া হঠাৎ নড়ে চড়ে উঠল। সেই শব্দ যেন গাটা কাঁপিয়ে দিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর পথটা দুভাগে ভাগ হয়ে গেল। একদিকে একটা পোড়ো খামার বাড়ি, যার জানালায় মাঝে মাঝে আলো জ্বলে ওঠে, অথচ বাড়িটা 10 বছর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অন্য পথে একটা পুরনো বাঁশতলা। গ্রামের লোকেরা বলে ওখানে রাতে পা দিলে কানে ফিসফাস শুনতে পাওয়া যায়, যেন অচেনা ভাষায় কেউ কথা বলছে। কোনো ধ্বনি আসে না, শুধু অনুভব করা যায়। হ্যারিকেনের আলো টিম টিম করতে করতে নিভে যেতে থাকে, আর অন্ধকারটা যেন ধীরে ধীরে গায়ে চেপে বসে। মনে হয় অন্ধকারটা কেবল আলোককে নয়, মানুষকেও গ্রাস করে। পায়ের নিচে কিছু একটা নরম জিনিস চাপা পড়ে গেল। হ্যারিকেনের টিমটিমে আলোয় উঠিয়ে দেখা গেল ছিন্ন বিচ্ছিন্ন একটা মুরগির মাথা, কিন্তু কোনো রক্ত নেই, যেন রক্ত শুষে নেওয়া হয়েছে। চারপাশে যেন আর কেউ নেই, অথচ নিঃশ্বাসের শব্দ দুটো, একটা নিজের আর একটা পেছন থেকে আসা। হঠাৎ বাঁশতলার দিক থেকে একটা চিৎকার ভেসে আসে। একটা নারী কণ্ঠ, ভাঙা ফাটল ধরা, যেন গলার ভেতর থেকে কেউ দুঃখ আর ক্রোধ একসঙ্গে ছেঁচে বের করছে। সেই কণ্ঠে কান্না নেই, কিন্তু ভয় আছে, রক্ত জমাট বাঁধানো ভয়। হাঁটা বন্ধ করতে চাইলেও পা যেন আর নিয়ন্ত্রণে নেই। হঠাৎ করেই হ্যারিকেনের আলোটা নিভে গেল। কুয়াশা ঘন হয়ে আসছে, আর সামনে ঠিক অন্ধকারের গভীরে দেখা গেল একটা ছায়া মূর্তি, মাথায় ঘোমটা আর হাত দুটো সামনে বাড়ানো, যেন কাছে ডাকছে। সেই ডাক কি মৃত্যুর নাকি হারিয়ে যাওয়া অতীতের, তা বোঝা যায় না। শ্মশানে যাওয়ার পথ ধরে হেঁটে চলেছে দুজন পুরুষ, একজন শহরের যুক্তিবাদী ডাক্তার আর একজন জ্ঞানের শেষ পাণ্ডুলিপি ভোলা গোসাই। বাতাসে হঠাৎ করেই ছড়িয়ে পড়ল একটা গন্ধ, জ্বলন্ত ঘি আর পোড়া চুলের মিশ্রণের গন্ধ। ভোলা গোসাই ফিসফিস করে বলল, এই গন্ধ মানে ও আবার জেগে উঠেছে। শ্মশানের কেন্দ্রে সেই পুরনো কাঠের চিতা, তার উপর সাদা ছাই, কিন্তু সেই সাদা ছাই আজ লালচে। নীলাদ্রি হঠাৎ থমকে গেল। চোখে পড়ল ছাইয়ের ভেতরে চাপা একটা ভাঙা ত্রিশূল, আর তার পাশেই একখানা আধ পোড়া কাগজ। তাতে লেখা আছে, অজ্ঞানে ভ্রমণ করলে তুই তার রক্তে ডুবে মরবি ডাক্তার। ঠিক সেই মুহূর্তে চারপাশের বাতাস থেমে গেল। গাছের পাতাও একটা নড়ছে না। দূরে কুয়াশার ভেতরে একটা সাদা পোশাক পরা মহিলা ধীরে ধীরে হাঁটছে। তার চুল মাটি ছুঁয়ে যাচ্ছে, আর চোখে অন্ধকার। ভোলা গোসাই ফিসফিস করে বলল, শুনুন ডাক্তারবাবু, ওই ওই যে ছায়ামূর্তি আপনি দেখছেন, ওটা
ছায়া নয়, ওটাই হলো রূপ। গদাধর শর্মা যাকে বলি দিয়েছিল, এখন এখন এই গদাধর শর্মা স্ত্রী সেও ফিরে এসেছে। চারিদিকে নিশুতি রাত, বাতাস থেমে আছে, যেন আকাশও আজ নিঃশ্বাস ধরে রেখেছে। মোহনপুরের শ্মশান জুড়ে কুয়াশা এমনভাবে ছেয়ে গেছে যেন কারো দৃষ্টি ইচ্ছাকৃতভাবে আড়াল করছে। কুয়াশার ফাঁকে মাঝে মাঝে ভেসে আসছে দূরের কান্নার আওয়াজ আর শবদাহের গন্ধ। নীলাদ্রি ও ভোলা গোসাই দাঁড়িয়েছিল ভাঙা ত্রিশূলের সামনে। চারপাশে জ্বলে উঠেছে 5টা মাটির প্রদীপ। সেই আগুন যেন সাধারণ নয়, এক একটা শিখা হালকা সবুজাভ, নীল, আর তার মধ্যে থেকে ছড়াচ্ছে এক অদ্ভুত উষ্ণতা। নীলাদ্রি গলার স্বর নামিয়ে বলল, এই আলো, এটা কি তেলে জ্বালানো আলো? ভোলা গোসাই চোখ সরালো না, শুধু বলল, না, এই প্রদীপ তেলে জ্বলে না। এই যে 5টা প্রদীপ আপনি দেখছেন, এই 5টা প্রদীপ ওদের রক্তে চলে, যারা যারা 5 জন আত্মবলিদান দিয়েছে গদাধরের হাতে। হঠাৎ করেই বাতাস যেন জেগে উঠল। চারিদিক থেকে পাতার খসখস, এক অশরীরীর কান্না, আর কুয়াশার মাঝে ভেসে ওঠা একটা মুখ, খুব ধস্ত, খুব ক্লান্ত। নীলাদ্রি চমকে উঠে বলল, আরে, এটা তো আমার মায়ের মুখ। আমি আমি ঘরে নেই তো, এটা আমার 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 মায়ের মুখ। এটা না না ডাক্তারবাবু, না। আপনি আপনি এখন ওই সপ্ত অঞ্চলে প্রবেশ করেছেন। এখনকার কোনো কিছুই কিন্তু আর আপনার নিয়ন্ত্রণে নেই। এক মুহূর্তে কুয়াশা সরল। দেখা গেল শ্মশানের মাঝে একটা পুরনো চুল্লির সামনে বসে আছে একটা লম্বা ছায়া মূর্তি। তার গায়ে ছেঁড়া আলখাল্লা, চোখে যেন আগুনের মতো টকটকে লাল আভা, আর গলা থেকে একটানা শব্দ বেরোচ্ছে। নীলাদ্রি বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে। হঠাৎ তার কানে ভেসে আসে তার মায়ের গলা। নীলু, নীলু, বাইরে যেও না বাবা, দুপুর হয়ে গেল। নীলু, নীলু, নীলু। সে কাঁপা গলায় বলে উঠল, এটা আমার মায়ের গলা, এটা আমার মায়ের গলা। কিন্তু মা তো বছর 5 আগে মারা গেছে। ভোলা গোসাই গম্ভীর গলায় বললেন, ঠিক বলেছেন। ওই গদাধর শর্মা আপনার আজকে মাকে ধরেছে, কারণ ও জানে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন। কার গলা শুনলে আপনি মন থেকে ভেঙে পড়বেন। এখন আপনি যদি এগিয়ে যান তো গদাধরের ছায়া আপনাকে গ্রাস করবে, আর তখন ওর হাত থেকে ফিরে আসার আর কোনো পথ থাকবে না। সমস্ত পথ আপনার কাছে বন্ধ হয়ে যাবে। নীলাদ্রির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে রইল, কিন্তু কান যেন আর মানতে চায় না। মায়ের কান্না, বাবার সুরেলা ভরাট গলা, ছোটবেলার কাকু, এমনকি নিজের প্রেমিকার কণ্ঠ ভেসে আসতে লাগলো চারিদিক থেকে একসাথে। নীলু বাবা, একবার শুধু পিছনে ফিরে তাকাও, তাকাও। আমায় ছেড়ে যাবে নীলু? সে আর সহ্য করতে পারে না, মাথা ধরে বসে পড়ে, চোখে জল। হঠাৎ একটা হাত তাকে টেনে তোলে, তবে সেই হাতটা ভোলা গোসাইয়ের নয়। এই হাতটা বড্ড ঠান্ডা, খুব ঠান্ডা। নীলাদ্রি তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের মেয়েটা। মাথা নিচু, চুলের ফাঁকে দেখা যাচ্ছে না মুখ,
তবে তার হাতের আঙ্গুলগুলো যেন ভাঙা, এক একটা কোণা তীক্ষ্ণ, নখের বদলে কাঁচের মতো ধারালো কিছুর প্রান্ত। সে ফিসফিস করে বলে, আমার রক্ত খাবে? আমি তোকে ডাকছি, তুই আসবি না? নীলাদ্রি চিৎকার করে ওঠে। সেই মুহূর্তে ভোলা গোসাইও ঝাঁপিয়ে পড়ে। তার হাতে ছিল একটা লাল সুতোর পুঁটুলি, তাতে গরুর হাড় আর অসত্য পাতার ছাই। সে সেটা মেয়েটার দিকে ছুঁড়ে মারে। এক বিশাল বিস্ফোরণ, আগুনের মতো আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। মেয়েটা ছিটকে পড়ে পেছনে। একটা মুখ উঠে আসে, চোখে যেন গলন্ত বীজ, মুখটা যেন কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সে কোঁকিয়ে ওঠে, গদাধর, আমি ব্যর্থ, ওরা আমায় পুড়িয়ে দিল। ভোলা গোসাই বলে, ও হলো ভুবনেশ্বরী, গদাধরের স্ত্রী। ওকে বলি দিয়েছিল নিজের সাধনার উদ্দেশ্যে, আর আজ সেই প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু সে গদাধরের স্ত্রী হলেও এখন কিন্তু তার দাসী। না না না, ওর হাতে আপনার কিছু হবে না, যতক্ষণ না মূল আত্মা জেগে উঠছে। হঠাৎ চারিদিক থেমে গিয়ে শ্মশানের ঠিক মাঝখানে আগুন জ্বলে ওঠে। আর সেই আগুন থেকে উঠে এলো একটা ছায়া মূর্তি। এবার আর ছায়া নয়, একদম পরিষ্কার চোখে দেখা যাচ্ছে তার রক্তাক্ত গলা, ফেটে যাওয়া পাঁজর আর বুকের মাঝখানে ত্রিশূলের গভীর ক্ষত। সে হাসল। এত বছর পর ডাক্তার এসেছে, রক্তের বদলে আজ আমি ওকে খেয়ে ফেলব। সে ধীরে ধীরে এগিয়ে আসে। পায়ের নিচে মাটি পড়ছে, গাছের পাতা ঝরে যাচ্ছে একে একে। গদাধর থেমে যায়। তার ঠোঁট থেকে বেরোয় একটা শব্দ, তুই সেই সন্তানের বংশধর যে ত্রিশূলটা আমার বুকে বসিয়েছিল। ভোলা গোসাই চেঁচিয়ে ওঠে, কি? কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। আপনার পূর্বপুরুষ তিলকনাথ শর্মা, তিনি ছিলেন ওই মন্দিরের পুরোহিত যিনি গদাধরকে তার নিজের জীবন বাঁচিয়ে রেখে বেঁধেছিল। কিন্তু আপনি, না না না, আপনি যদি তার বংশধর হয়ে থাকেন, তাহলে আপনার রক্তেই আছে ওকে বাঁধার ক্ষমতা। গদাধর চিৎকার করে উঠে বলে, এবার আমি তোর রক্ত খেয়ে নেব, আর সেই বাধা এবার ভেঙে যাবে। তার শরীর থেকে আগুন বেরোয়, চারিদিক জ্বলে উঠতে থাকে, মাটি কাঁপে, আকাশ কালো হয়ে আসে। দূরে কুকুরের কান্না, হাড়ের চড়চড় শব্দ আর পুরনো ঘণ্টার ধ্বনি বাজতে থাকে। তখনই ভোলা গোসাই তার থলে থেকে বার করে একটা টুকরো সাদা কাপড়, তাতে লাল রঙে আঁকা একটা মন্ত্র। সেটা নীলাদ্রির গলায় পরিয়ে দেয়। ডাক্তারবাবু, আপনি আমার কাছে আসুন। শুনুন, এই কাপড় আপনার পূর্বপুরুষ থেকে গিয়েছিল, এখন আমি আপনার গলায় পরিয়ে দিলাম। এখন আপনি চিৎকার করে আমার সঙ্গে বলুন, আত্মশক্তি, আত্মবন্ধ, গদাধর। নীলাদ্রির সারা শরীর কাঁপতে থাকে। আগুনের সামনে আর ছায়া মূর্তির সামনে থেকে দাঁড়িয়ে
সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে সে। আর ঠিক তখনই একটা তাণ্ডব নেমে আসে। আগুন গদাধরের শরীর গ্রাস করে। তার গলা থেকে বেরোয় একটা দীর্ঘ হাহাকারের মতো কান্না। বাতাস থেমে যায়, মাটিতে ফাটল ধরে, আর শ্মশান জুড়ে অজস্র ছায়া মৃত আত্মারা একে একে বাতাসে মিলিয়ে যেতে থাকে। শ্মশানের আলোটা নিভে যায়, কুয়াশা আবার ফিরে আসে। শুধু পড়ে থাকে এক দগ্ধ ত্রিশূল। তার পাশে বসে নিঃশব্দে কাঁপছে ডাক্তার নীলাদ্রি বসু। শ্মশানের সেই ভয়ঙ্কর রাতের পর মোহনপুর যেন খানিকটা স্তব্ধ হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা কেউ আর উচ্চস্বরে কথা বলতো না। সন্ধ্যের পর বাইরে বেরোতো না। চারিদিকে ছড়িয়ে পড়েছিল এক অদৃশ্য ভয়ের বাতাবরণ। নীলাদ্রি সেই রাতের পর কিছুটা চুপচাপ হয়ে পড়েছিল। ওর চোখে যেন স্থায়ী হয়ে গিয়েছিল আগুনের শিখা, পুড়ে যাওয়া মুখগুলো আর গদাধরের সেই জ্বলন্ত চাহনি। ভোলা গোসাই তাকে নিজে হাতে তেলতপ্ত গোমূত্র দিয়ে স্নান করিয়ে গায়ে অসত্য পাতা ছুঁয়ে শুদ্ধি করে দিয়েছিল, কিন্তু ভেতরের আঁচ তখনও নেভেনি। আপনি এখন আর সাধারণ মানুষ নন। আপনার রক্তে জেগে উঠেছে সেই আত্মরক্ষার আগুন, যা একবার গদাধরকে থামিয়েছিল। কিন্তু এই তো সবে শুরু, ডাক্তারবাবু। নীলাদ্রি চুপ করে বসে শুনছিল। সে তখন জানত না গদাধরের মূল শক্তি আসলে আসে কোথা থেকে। 3 দিন পর ভোলা গোসাই তাকে নিয়ে এলো গ্রামের এক পরিত্যক্ত পাঠশালায়। এক সময় যেখানে সংস্কৃত পাঠ চলত, এখন সেখানে বন জঙ্গলে ঢাকা, ভাঙা কড়িবর্গা আর নেড়ি কুকুরের রাজত্ব। ভোলার হাতে ছিল একটা কাঠের বাক্স। খুলতেই দেখা গেল পুরনো তালপাতার পুঁথি, ধূসর মাটি লেগে থাকা শালগ্রাম শিলা আর একটা শুকনো হাতের হাড়, যেটা নাকি ভোলা গোসাইয়ের গুরুর শম্ভুর হাতের করতল। এই পাঠশালার গদাধর ছোটবেলায় লেখাপড়া করত। তখন গদাধরের নাম ছিল দীনবন্ধু সেন। খুব সাধারণ একটি ছেলে, চুপচাপ, ধীর স্থির। কিন্তু আশ্চর্যের বিষয়, তার শরীরটা জন্ম থেকেই ছিল একটু ভিন্ন প্রকৃতির। ভিন্ন মানে? তার বুকে একটি চিহ্ন ছিল, যাকে বলা হতো জন্মচিহ্ন। হুবহু ঠিক যেন ত্রিশূলের মতো। আর তার কণ্ঠস্বর 6 বছর বয়সের পর থেকেই 5টা আলাদা স্বরে সে কথা বলতে পারত। নীলাদ্রি শিউরে উঠল। ভোলা পুঁথির পাতাগুলো এক এক করে খুলে দেখালো। সেখানে ছিল এক অদ্ভুত তন্ত্রের বর্ণনা, তাম্রতান্ত্রিক সাধনা, যেখানে আত্মবলিদান দিয়ে চেতনার রূপান্তর হয়। সেখানে লেখা ছিল, 3 বার রক্তদান করলে জাগে আত্মা, বিহিত আত্মা। সাধনার আত্মশুদ্ধি দিলে খোলে তার নরকের দরজা। আর গদাধর এই সাধনাই করেছিল, কিন্তু শেষ ধাপে সে নিজেকে বলি দিতে পারেনি। সে বলি দিয়েছিল তার নিজের স্ত্রী ভুবনেশ্বরীকে। মানে ও নিজেকে অমর করতে চেয়েছিল? ঠিক বলেছে, কিন্তু আত্মা পূর্ণ রূপে তারা বাধা পায়। তাই সে শ্মশানে বন্দী ছিল এত বছর। কিন্তু ডাক্তারবাবু, আপনি যখন এসেছেন, আজ আপনার রক্তে আছে সেই পুরোহিতের বংশধরের ক্ষমতা, যে রক্তের গন্ধ পেয়েই আবার সে নতুন করে মুক্ত হওয়ার চেষ্টা করেছে। নীলাদ্রি স্তব্ধ হয়ে গেল। সমস্ত কিছু যেন এক এক করে তার চোখের সামনে স্পষ্ট হতে লাগলো। ভাঙা রাজবাড়ির নিচে সন্ধ্যের দিকে ভোলা গোসাই তাকে নিয়ে গেল মোহনপুর রাজবাড়ির ধ্বংসাবশেষের নিচে। সেখানে এখন শুধু ভাঙা খিলান, গাছের শেকড়ে ঢেকে যাওয়া পথ আর অদ্ভুত কিছু গন্ধ।
নিশুতি রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা সেই ভাঙাচোরা রাজবাড়িটাকে দূর থেকে দেখলে মনে হয় সময় যেন এখানে থমকে গেছে। চারপাশে কুয়াশা, নীরবতা আর একটা অদ্ভুত গন্ধ, পুরনো পচা ভেজা স্যাঁতস্যাঁতে ইটের গন্ধ। রাজবাড়িটার নাম কেউ মুখে আনে না, আবার কেউ ভুলেও যায় না। অনেকে বলে বাড়িটা এখনো জাগে, বিশেষ করে রাত 3টের পর। রাজবাড়ির প্রবেশপথটা একটা পুরনো জং ধরা লোহার ফাটক। কারুকাজে ভরা সেই ফটকের মাথায় আজও ঝুলে আছে একটা ভাঙা নেম প্লেট, রাজবাড়ি মোহনপুর। শব্দগুলো আর পড়া যায় না ঠিক মতো, কারণ শ্যাওলা, কালি আর রক্তের মতো লালচে দাগ মিশে গেছে। ফটকের দুপাশে বিশাল দুটো পাথরের সিংহমূর্তি, একটার মাথা নেই, আরেকটার চোখে কেউ যেন লাল রং ছিটিয়ে দিয়েছে। স্থানীয়দের ধারণা এই সিংহেরা রাতের বেলায় ঘোরে, পাহারা দেয় রাজবাড়ির আসল বাসিন্দাদের। ভেতরে ঢুকলেই শুরু হয় একটা অন্য জগৎ। একটা সিঁড়ির মতো ঢালু পথ এগিয়ে গেছে বাড়ির মূল অংশের দিকে। দুপাশে জঙ্গল, গাছপালার ডালে ঝুলে আছে মাকড়সার জাল। ঝোপের ফাঁক দিয়ে মাঝে মাঝে দুটো লাল চোখের ঝলক দেখা যায়। সেগুলো নিশ্চয়ই শেয়াল নয়, শেয়ালের চোখ এমন গভীর হয় না। মাঠ পেরিয়ে পুরনো ভাঙা পাথরের পথ ধরে এগোলে সামনে পড়ে রাজবাড়ির মূল ভবন। বিশাল কাঠের দরজাটা আধ খোলা, আর এতটাই ভারী যে হাওয়ার ধাক্কায় কাঁপে না। তার গায়ে কেটে কেটে লেখা বহু পুরনো লিপি। অনেকে বলে সেগুলো প্রাচীন তান্ত্রিক মন্ত্র, যেগুলো দিয়ে রাজপরিবার একসময় আত্মরক্ষা করত। মুখোমুখি বিশাল একটা উঠোন। এখন সেখানে কেবল ছড়িয়ে আছে ভাঙা ইট, শুকনো পাতা আর পুরনো দিনের রাজকীয় চিহ্নের জীর্ণ ভগ্নাংশ। উঠোনের ঠিক মাঝখানে একটা কুয়ো, তার উপরে লোহার জালি, কিন্তু সেটা মাঝখান দিয়ে ভেঙে গেছে। কুয়োর ভেতর থেকে মাঝরাতে শোনা যায় কারো কান্না, আর মাঝে মাঝে ভেসে আসে নারী কণ্ঠে গাওয়া পুরনো ঠুমরির সুর। অথচ বাড়িতে কোনো মানুষ নেই। দোতলার বারান্দায় ছেঁড়া শিফনের পর্দা দুলে ওঠে হাওয়ায়, কিন্তু ঘরের ভেতরে আলো জ্বলে না। মাঝে মাঝে দেখা যায় কারা যেন জানালা দিয়ে তাকিয়ে আছে, কিন্তু ঘন কালো ছায়া ছাড়া আর কিছুই বোঝা যায় না। ভেতরের ঘরগুলোতে এখনো ছড়িয়ে আছে রাজকীয় জীবনের স্মৃতি। ভাঙা পালঙ্ক, ছেঁড়া রাজপোশাক, জং ধরা আয়না আর ছড়ানো ছিটানো অলংকার। কিন্তু সবচেয়ে রহস্যজনক ঘরটা রাজবাড়ির পশ্চিম কোণের কামরা। দেয়ালে এখনো ঝুলে আছে শেষ রানীর ছবি, যার চোখ নাকি মাঝে মাঝেই কাঁদে। সেই ঘরটা এখনো তালা বন্ধ, আর সেই তালা কারোর খোলার সাহস নেই। রাজবাড়ির শেষ অংশে রয়েছে পুরনো এক মন্দির, ভেঙে পড়া প্রতিমা আর তোরণ। সেখানে আর কেউ পুজো দেয় না, কারণ বলা হয় সেই মন্দিরের রাজবাড়ির অভিশাপের মূল উৎপত্তি এখানেই। আর সেই থেকে রাত নামলে এই রাজবাড়িতে মানুষ নয়, অশরীরীরাই শাসন করে। বাতাস ভারী হয়ে ওঠে, দেওয়ালের ফ্রেম থেকে চেহারাগুলো নড়ে ওঠে। আয়নায় দেখা যায় অন্য মুখ, আর সময়টা থেমে যায়। এই রাজবাড়ি এখন শুধু এক টুকরো ইতিহাস নয়, এটা একটা জীবন্ত বিভীষিকা, যা জেগে থাকে অন্ধকারের নিঃশব্দে আর শিকার খোঁজে কুয়াশার আড়ালে। এই যে রাজবাড়িটা দেখছেন, এই রাজবাড়ি গদাধরের সাধনার আসল কেন্দ্র। এই রাজবাড়ির গুহা, তার যন্ত্র,
তার পুরোহিতের মাথার খুলি সব এখানেই আছে। ভেতরে ঢুকতে কেমন একটা চেপে ধরল গন্ধ, মিশ্রিত মোমবাতি, হাড় আর কাঠ কয়লার মতো। তারা পৌঁছালো এক গর্তের কাছে, সিঁড়ি দিয়ে নামলো নিচে। সেখানে পৌঁছে যা দেখল তাতে নীলাদ্রির সারা শরীর ঠান্ডা হয়ে গেল। প্রাচীন চণ্ডী মণ্ডপের মতো একটা গুহা, যেখানে মাটির ওপর সাজানো 3টে কঙ্কাল, প্রতিটা কঙ্কালের বুকের মাঝখানে ত্রিশূল ঢোকানো। মাথার খুলিতে লেখা আছে, জীব দেহে বলিদান, পরকালেই মুক্তি। গুহার এক প্রান্তে ছিল একটি আয়না। সেটা ছিল কালো পাথরের তৈরি, কিন্তু চেহারা দেখা যায় না, বরং তার সামনে দাঁড়ালেই অন্য একটা মুখ ভেসে ওঠে। বিকৃত, নিচু আর অন্ধকারে ঢেকে থাকা একটা মুখ। এই যে দর্পণটা দেখছেন, এটা হলো কাল দর্পণ। এই দর্পণে গদাধর তার সাধনা করত। সে কে বলতো আত্মানলে মুখ মানে নিজের আসল রূপ দেখার যন্ত্র। হঠাৎ আয়নার মধ্যে নীলাদ্রি দেখতে পেল নিজের নয়, গদাধরের মুখ। আগুনে পুড়ে যাওয়া রক্তাক্ত, আর চোখ দুটো থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভোলা তখন পাথরের একটা সিন্দুক খুলে বার করলো একটা লালচে তামার পাত্র। এই পাত্রে সেই রক্ত যা দিয়ে গদাধর সাধনা শুরু করেছিল। এখন আপনার কাজ হবে এই রক্ত দিয়ে সেই ত্রিশূলকে আবার শক্তি দেওয়া, প্রাণ দেওয়া, যাতে তাকে চিরতরে নষ্ট করা যায়। কিন্তু আমি তো সাধক নই। আমি জানি আপনি একজন ডাক্তার, কিন্তু আপনি তো জানেন ও রক্ত কিভাবে কাজ করে। আর এই রক্ত শুধু শরীরের নয়, আত্মারও। এখন যদি সাহস না থাকে তাহলে কিন্তু গদাধর আবার ফিরবে। এবার শুধু শ্মশানে নয়, এই পুরো মোহনপুর গ্রামটাকে সে ক্রমশ ছারখার করে দেবে। নীলাদ্রি সম্মত হলো, ত্রিশূল হাতে নিল, পাত্রের রক্ত দিয়ে আঙুল দিয়ে লিখল পুরনো একটা মন্ত্র। আর তখনই গুহা জুড়ে হাওয়া বয়ে গেল। আয়নার গায়ে ফাটল ধরল, মাটির নিচ থেকে কান্নার শব্দ উঠল, আর দূর থেকে ভেসে আসলো গদাধরের গর্জন। তুই ভাবছিস সব শেষ? তোকে আমি ভুলতে দেব না। তোর মধ্যেই আজ আমি বাঁচব। আলো নিভে যায়, ত্রিশূল গরম হয়ে ওঠে নীলাদ্রির হাতে। সে চিৎকার করে ওঠে, কিন্তু পিছু হটে না। ভোলা গোসাই তখন বলল, এই আয়নার টুকরোগুলো আপনাকে নিয়ে যেতে হবে, কিন্তু মনে রাখবেন ওইগুলোর মধ্যে বন্দী আছে গদাধরের আত্মার অংশ। যেই না সব টুকরো এক জায়গায় হবে, গদাধর কিন্তু আবার জেগে উঠবে। তাই ওদের এই সমস্ত আয়নার কুচোকে এক জায়গায় করবেন না, একে অপরের থেকে আলাদা করে রাখতে হবে। যেমন আগুন ও জলের মধ্যে দ্বন্দ্ব চলে। নীলাদ্রি বুঝে গেল এই যুদ্ধ এখানে শেষ নয়, এটা শুরু। শ্মশানের সেই ভয়াল রাত, ভোলা গোসাইয়ের পুঁথি আর আয়নার অভিশপ্ত ছায়া, সব মিলিয়ে নীলাদ্রির মনোযোগ এখন একটা জিনিসেই আটকে ছিল। গদাধরকে চিরতরে শেষ করতে হবে, কিন্তু কিভাবে? ভোলা গোসাই বলল, শুনুন, গদাধর কিন্তু এখন পূর্ণ শক্তি পায়নি। তার সাধনা অসম্পূর্ণ রয়ে গেছে। শেষ পদক্ষেপটা করতেই সে কিন্তু আবার ফিরে আসবে। এখনই যেটা ঘটবে
ওই শুভ পূর্ণিমার রাতে যখন মৃত আদমার দরজা একটি বারের জন্য খুলে যায়। কিন্তু তার সেই শেষ সাধনার জায়গাটা কোথায়? মোহনপুরের পুরনো বটতলায় একটি কুয়ো আছে, যেটা এখন শুকিয়ে গেছে। আর সেই কুয়োর নিচে আছে তন্ত্রকুণ্ড, একটা গোপন জায়গা যেখানে গদাধর একসময় মৃতদেহ চুরি করে নিয়ে সব সাধনা করত। নীলাদ্রির গায়ে কাঁটা দিয়ে উঠল। মানে কুয়োর নিচে একটা গোপন জায়গা আছে? আছে, কিন্তু ওটা কেউ দেখেনি, একমাত্র আমি আর আমার গুরুদেব জানতাম। তবে এখন আপনারও জানাটা দরকার। চলুন চলুন এখন আমার সঙ্গে। রাতের বেলা তারা পৌঁছালো সেই কুয়োর পাশে। জায়গাটা শ্মশানের কাছেই, পুরনো শাল গাছ আর বট গাছের ছাওয়ায় ঢাকা। পুরনো ভুতুরে কুয়োটা যেন এক চিরন্তন রহস্যের উৎস, যার অন্ধকার গর্ভে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ভয় আর কান্না। কেমন করে যেন সবকিছু কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে নীরব অথচ জীবন্ত। চওড়া পাথরের গোল ঘেরাটোপ ঘিরে রয়েছে কুয়োটা, যার ওপর দিকটা জং ধরা একটা লোহার জাল দিয়ে ঢাকা। সেই জাল বহু বছর আগেই ভেঙে গেছে মাঝখান থেকে, যেন কেউ ভেতরে নামার রাস্তা খুঁজেছে। ঘেরাটোপের চারদিকে লতা, গুল্ম, শ্যাওলা আর শুকনো পাতার স্তূপ। মাঝে মাঝে দেখা যায় কিছু লালচে দাগ, শুকিয়ে গেছে, যেন কেউ রক্ত দিয়ে চিহ্ন এঁকেছে, আবার মুছে ফেলেছে তড়িঘড়ি। কুয়োর ভেতরে তাকালেই কাঁটা শিউরে ওঠে। আলো যতই ফেলো ততই সে অন্ধকার যেন গিলে ফেলে তাকে। কোনো শব্দ নিচে গিয়ে প্রতিধ্বনিত হয়ে ফেরে না, কেবল নিঃশব্দ একটা টান, একটা গর্জনের মতো নিঃসঙ্গতা। রাত ৩টের পর যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন এই কুয়োর মুখ থেকে ধোঁয়ার মতো কুয়াশা উঠতে দেখা যায়। কারো কারো মতে এটা নরকের নিঃশ্বাস, আবার কেউ কেউ বলে কুয়োর ভেতরে কেউ থাকে, একজন নয় বহুজন, যারা মরে যায়নি, শুধু হারিয়ে গেছে আলো আর অন্ধকারের গভীরে। কুয়োর চারপাশে বহুবার গন্ধ পাওয়া গেছে জ্বলন্ত চন্দন, পুরনো রক্ত আর ধূপের মিশ্র এক প্রাচীন ক্লান্ত গন্ধ, যা নিঃশ্বাসের সঙ্গে ঢুকে যায় শরীরে। আর মাঝে মাঝে শোনা যায় কুয়োর নিচ থেকে কেউ ডাকছে নাম ধরে, একেবারে পরিচিত স্বরে। কিন্তু সেই ডাকে কেউ যদি সাড়া দেয়, সে আর ফেরে না। কুয়োটা যেন অভিশপ্ত একটা ফাঁদ, যার মুখ খোলা রয়েছে চুপচাপ আর চিরকাল রয়েছে অপেক্ষায়। চারিদিক নিস্তব্ধ, বাতাসে পচা নুন মাটির গন্ধ। ভোলা নিজের লাঠি দিয়ে কুয়োর মুখে ৩বার আঘাত করল। ধাতব একটা শব্দ হলো, তারপর চুপচাপ বলল, তান্ত্রিক তান্ত্রিক সব বাসেনি, দ্বার খোলো মা, কালিকার নামে। হঠাৎ কুয়োর গা ঘেঁষে থাকা মাটিটা কেঁপে উঠল। ভেতর থেকে উঠে এলো ধোঁয়া, আর তার সঙ্গে এক কাঁপানো শব্দ, যেন নিচে কেউ দম বন্ধ করে কাঁদছে বুক ফাটিয়ে। নীলাদ্রির নিচে নামতে চাইলে ভোলা বলল, যা নিচে আছে তা শুধুই কিন্তু মৃতদেহ নয়, ওখানে আছে জীবন্ত সব। জীবন্ত সব? হ্যাঁ, গদাধর তার সাধনার জন্য কিছু মানুষকে আত্মরা করে ওই গুহার মধ্যে রেখেছিল। তাদের আত্মা বের করে নিয়ে কেবল দেহটাকে সে বাঁচিয়ে রেখেছে, কিন্তু ওরা অনুভব করে না, কাঁদে না। কিন্তু আজ ওই গুহার নিচে তারা বেঁচে আছে।
নীলাদ্রির শরীর ঠান্ডা হয়ে এলো, কিন্তু সে পিছিয়ে এলো না। কুয়োতে নামতে হলে একটা পুরনো কাঠের মই দিয়ে নামতে হবে। নিচে নেমে আসতেই গায়ে যেন একটা ভার চাপলো, এক অদ্ভুত ঠান্ডা, এক নিঃশব্দ আতঙ্ক। একে একে খোলা পড়ে রইল অন্ধকার গুহা। পাথরের গায়ে আঁকা নানা মূর্তি, কালী, ভৈরবী, চণ্ডী, কিন্তু সবার চোখেই পাথর গলে কালো হয়ে আছে, যেন কান্নার দাগ। গুহার মাঝখানে একটা গোলাকার মঞ্চ, তার চারপাশে পড়ে আছে 7টি মরা, ধারে ধারে বাঁধা, কিন্তু চোখটা খোলা, কিন্তু প্রাণহীন। অথচ তাদের পেটটা ধরফর করছে, যেন ভেতরে কিছু নড়ছে। নীলাদ্রি এগিয়ে গিয়ে একটার উপর হাত রাখতেই সেটা কেঁপে উঠল। তার বুক থেকে শব্দ এলো, কান্না নয়, জিহ্বাহীন একটা গর্জন। এরা আটকে আছে গদাধরের মরণ চক্রে। গদাধর এদের আত্মাকে শুষে নিয়েছে। এখন সে আত্মাগুলো লুকিয়ে আছে কোথায় জানে? কোথায়? এই পাথরের মধ্যে। এগুলো হলো রক্তমণি। প্রত্যেকটা মণির মধ্যে আছে এক এক জনের আত্মা। গদাধর এখন চায় এই মণিগুলো ফিরে পেতে, যাতে ওর শক্তি সম্পূর্ণ হয়। তাহলে আমাদের এগুলো নষ্ট করতে হবে, প্রত্যেকটা মণিকে নষ্ট করতে হবে। কিন্তু পাথর ভেঙে না, পাথর ভেঙে কিচ্ছু হবে না। এই মণিগুলোকে মোড়ার বুকে রেখে ত্রিশূল দিয়ে করতে হবে তাদের আত্মার মুক্তি। তবেই তারা মুক্তি পাবে, আর গদাধরের শক্তি ক্রমশ কমতে থাকবে। নীলাদ্রি ওই লাল রঙের পাথরগুলোকে হাতে নিল, হালকা কিন্তু গরম। কানের কাছে ধরলে শোনা যায় ফিসফিস শব্দ, যেন কাঁপতে থাকা প্রার্থনা। ত্রিশূল তোলা হলো আগুনে পুড়িয়ে, তারপর পুজো হলো, মন্ত্র পড়া হলো, তারপর একে একে শবের বুকে রাখা হলো সেই পাথর। প্রথম শবের ছেঁড়া কাপড়, মাথায় একখানা পুরনো চন্দনের টিপ। বিদ্ধ করার মুহূর্তে শবের চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। প্রথম বৃদ্ধ করল, চিৎকার এলো না, কিন্তু গুহাটা কেঁপে উঠল, একটা আলোর ঝলক। দ্বিতীয় শবের মুখে শুকিয়ে যাওয়া হাসি। বিদ্ধ করার পর শোনা গেল হাসির আওয়াজ, একটা বাচ্চার মতো। তৃতীয় শবের বিদ্ধ করার সময় সবটা জেগে উঠল, চোখ মেলে তাকালো নীলাদ্রির দিকে আর বলল, ও আসছে, ও আসছে। কে আসছে? ভোলা গোসাই ঘুরে দাঁড়ালো, তার মুখ অন্ধকার। আপনি তো সেই ত্রিশূল সত্য করেছিলেন, রক্তমণি মুক্ত করেছেন। এসব কাজ তো ওরই করার ছিল। আচমকা কুয়োর গা কাঁপতে শুরু করলো। ওপর থেকে যেন ছুটে আসছে কিছু, অন্ধকার, ধোঁয়ার, আগুনের ঝাপটা। একটা বিকট গর্জন, গদাধরের সেই সময় আগমন। নীলাদ্রি ত্রিশূল হাতে নিল, কিন্তু এবার এটা আর আগের মতো নয়। লাল রঙা আগুনের শিখার মতো জ্বলছে। ভোলা বলল, এবার আপনার আসল কাজ, গদাধরের চোখে চোখ রেখে শেষ করতে হবে আপনার কাজ। আয়নাকে ভেঙেছেন, আত্মাকে মুক্ত করেছেন, এবার আপনার নিজের আত্ম দিয়ে বন্ধন করতে হবে গদাধরের চক্র। মানে আমাকে মরতে হবে? ভোলা চুপ করে থাকে। ওর নিচে অন্ধকার ঘন হয়, আর গদাধরের সেই গলা শোনা যায়,
আমি এসেছি। এবার এবার শেষ হবে খেলা। কুয়োর ভেতরে যে অন্ধকারটা ধীরে ধীরে ঘন হচ্ছিল তা এবার যেন জমাট বাঁধার ছায়ার রূপ নিল। একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ, যেন বায়ু জমে গেছে। সেই ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অবয়ব, নিম্নমুখী গলা, বিক্ষিপ্ত চুল, চোখে কেবল জ্বলন্ত দুটো ভাটা। গদাধর ফিরে এসেছে। তার পায়ের নিচের মাটি পুড়ছে, মাথার উপরে কালো ছাই, চোখের পাতা নেই, কিন্তু শূন্যতার হাহাকার। ভোলা গোসাই কাঁপা গলায় বলল, ও এখন পূর্ণ শক্তিশালী নয়, ও এখন পূর্ণ শক্তিধারী নয়, তবে প্রায় অমর। ওকে হারানো অসম্ভব, তবে তার জন্য চাই একটিমাত্র আত্মশুদ্ধি। নীলাদ্রি ত্রিশূল হাতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে গদাধর দাঁড়িয়ে বলল, তোরা ভাবছিস এত সহজে আমি শেষ হব? নীলাদ্রি একটুও না ভেবে নিজের হাত কেটে ফেলল। রক্ত ঝরতে লাগলো, আর সেই রক্ত মাখালো ত্রিশূলে। রক্তাক্ত ত্রিশূল। সেই রক্ত লেগে সঙ্গে সঙ্গে ত্রিশূল লাল হয়ে জ্বলে উঠল। শব্দ করে উঠল যেন কোনো আত্মা কেঁদে উঠল। তারপর সেই ত্রিশূল গদাধরের দিকে ছুঁড়ে দিল। প্রথমবার সে পিছু হটল। তার শরীরের ধোঁয়া ছিঁড়ে গেল। এরপর তার চারপাশ থেকে বেরিয়ে এলো সব সাধনার মৃতদেহগুলো, যারা এতক্ষণ পড়েছিল মাটিতে। এবার তারা উঠে দাঁড়িয়ে চলতে শুরু করলো গদাধরের নির্দেশে। তারা কেউ মুখে কথা বলে না, কিন্তু চোখে জ্বলছে যন্ত্রণার আগুন। একজন এগিয়ে এলো নীলাদ্রির দিকে। তাকে ভোলা গোসাই চিনে ফেলল। এ তো সেই বৃদ্ধ পোস্টমাস্টার, যার মৃত্যু হয়েছিল 10 বছর আগে। আর একজন তার প্রাক্তন শিক্ষক, যিনি নিখোঁজ হয়েছিলেন। সবাই গদাধরের সব সাধনার অর্ধমৃত আত্মা, যারা মুক্তির আশায় বন্দী হয়ে আছে এখানে। ভোলা বলল, ওদের পবিত্র করে দিতে হবে, ত্রিশূল দিয়ে নয়। ওদের পবিত্র করতে হবে পবিত্র মন্ত্র দিয়ে। ও ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনানা মৃত্যুর্মুখিও অমৃমদ স্বাহা। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীমহামৃতাৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীমহামৃতাৎ। ধীরে ধীরে মৃতদেহগুলো থেমে দাঁড়ালো। কিছুক্ষণ পর তাদের শরীর থেকে যেন ধোঁয়ার মতো একটা আত্মা বেরিয়ে গেল আকাশে। মুক্ত হয়ে গেল তারা। গদাধর গর্জন করে উঠল, না না না, এদের ছাড়া আমি অসম্পূর্ণ। এদের ছাড়া আমি অসম্পূর্ণ। গদাধরের মুখ ফেটে বেরিয়ে এলো এক নতুন চেহারা, যেন একসঙ্গে 10টা মুখ, প্রত্যেকটার মধ্যে যন্ত্রণার ছাপ। তার কণ্ঠস্বর এবার হয়ে উঠল নারী, শিশু, বৃদ্ধ, যুবা, সকলে মিলিত আত্মচিৎকার করে উঠল। সে বলে উঠল, যা ছিল তা
ফিরবে, আর যে রক্ত দিয়েছিল সেই হবে চাবি। এখন তুই হবে আমার আসল পাত্র। গদাধর এবার ছুটে এলো নীলাদ্রির দিকে। ঠিক তখনই ভোলা গোসাই তার ঝোলা থেকে বার করলো শেষ অস্ত্র, একটা পুরনো তামার আয়না। সেটা ছিল গদাধরের নিজের আয়না, যার মধ্যে প্রথম সে নিজের আত্মাকে ঢুকিয়েছিল। ভোলা বলল, গদাধর, তোর মৃত্যুর আয়না দিয়েই আজ তোকে চিরতরে ফেরত পাঠাবো। সে আয়না ছুড়ে দিল গদাধরের দিকে। আয়না ছুটতেই গদাধর থর থর করে কাঁপতে শুরু করলো, তার শরীর ধোঁয়ায় মিশে যেতে লাগলো। গদাধর চিৎকার করে বলল, তুমি আমায় মেরে ফেলছো না, আমাকে বন্দি করছো। আমি আবার আসবো, কালো ঘুমের ভেতর থেকে। আয়নার ভেতরে এক ঘূর্ণি তৈরি হলো। গদাধরের শরীর তাতে ধীরে ধীরে বিলীন হয়ে গেল। সেই সময় ভোলা গোসাই শেষ মন্ত্র উচ্চারণ করলো, ওম কালী কালী মহাকালী, কালীকে ব্যবহারিণী, দরবার তোমুক্তি দেবী, নারায়ণী নমস্তুতে। ওম কালী করালো বদনে, শিরোমালা বিভূষণে, চামুণ্ডে মুন্ডমাথনে, নারায়ণী নমস্তুতে। মহেশগ্নি মহামায়ে, চামুণ্ডে মুন্ডমাথনে, আয়ুধা আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমাদাত্রী, সোহা সদা নমস্তুতে। শরণাগত ধীরার্থ পরিত্রাণ পরায়ণে, সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমো ক্লীগে কালিকাই নমো। আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকালো, তারপর নামলো হালকা বৃষ্টি। কুয়োর গুহা ধ্বংস হতে লাগলো, তার ভেতরের সমস্ত ভয়াল চিহ্ন যেন মুছে যেতে লাগলো। ভোলা বলল, চলুন ডাক্তারবাবু, এবার এখান থেকে আমাদের বেরোতে হবে। কিন্তু মনে রাখবেন, এ আধবার খেলা শেষ হয়নি, শুধুমাত্র বিরতি নিয়েছে। নীলাদ্রির রক্তাক্ত হাতে কুয়োর মুখ দিয়ে উঠে এলো। কাঁধে তার ত্রিশূল, আর বুকের মধ্যে এক বিশাল শূন্যতা। রাতের নীরবতা ভোরের কাঁপা আলোয় মুছে যায় না। যখন শ্মশান আবার নিঃশ্বাস ফেলে, নীলাদ্রি আর ভোলা গোসাই গুহার ভেতর থেকে বেরিয়ে এলো। বাইরে তখনও অন্ধকার, তবে পূব দিগন্তে লাল রেখা দেখা যাচ্ছে। চারিদিকে পাখির ডাক নয়, কেবল হালকা বাতাস আর শ্মশানের শীতল গন্ধ। ভোলা বলল, ভোর আবার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ এই রাতের শেষে শ্মশান আবার তার নিঃশ্বাস ফেলে। তখনই সে সবচেয়ে দুর্বল আর সবচেয়ে বেশি বিপজ্জনক। নীলাদ্রি চুপচাপ, ত্রিশূল হাতে ধরা, মুখে ক্লান্তি, কিন্তু চোখে স্পষ্ট ভয় আর প্রতিজ্ঞা।